আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। তো আমরা জিন তত্ত্ব বিবর্তন এই অধ্যায়টা পড়ছিলাম। এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা বেশ কিছু টার্ম সম্পর্কে আইডিয়া পেয়েছি। অর্থাৎ এই অধ্যায় পড়ার আগে আমাদের এলিল কি, জিন কি, ক্রসিং কি, টেস্ট ক্রস কি, প্যাক ক্রস কি, এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে রাখা দরকার। এবং সেই আইডিয়াগুলোই কিন্তু ভাই আমরা প্রথম ক্লাসটায় পেয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এই অধ্যায়ের ভিতরে প্রবেশ করব। তো এই অধ্যায়ে যাওয়ার আগে আমি কিছু কথা একটু বলি। মেন্ডেলের সূত্রই তো আজকে পড়বো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো মেন্ডেলের সূত্রে যাওয়ার আগে আমি বলি, এই যে জিনিসটাকে আমরা বাংলায় বংশগতি বলি, বংশগতি বলতে কি? অর্থাৎ বংশ পরম্পরায় বৈশিষ্ট্য সঞ্চালিত হওয়া। যে ছেলে দেখতে অনেকটাই বাবার মতো হয়, মেয়ে দেখতে অনেকটা মায়ের মতো হয়, আবার নাতিরাও দাদার মতো হতে পারে। এই যে ভাই বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে বংশগতি। এখন মানুষ অনেক আগেই আইডিয়া করেছে যে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চালনের পিছনে নিশ্চয়ই কোনো নিয়ম কাজ করে। সেই নিয়মগুলো প্রথম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন মেন্ডেল। তাই বংশগতিকে প্রথমে ব্যাখ্যা করা হতো মেন্ডেলিজম দিয়ে। এটাকে বলা হয় মেন্ডেলিজম। মেন্ডেলিজম দিয়ে ব্যাখ্যা করা যেত যে জনন কোষ বিশুদ্ধতার সূত্র, পৃথিবীকরণ সূত্র, এরকম বিভিন্ন সূত্র, এরা কেন বাবা মার বৈশিষ্ট্য বাচ্চা কাচ্চার মধ্যে যায় সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করত। কিন্তু পরে দেখা গেল যে মেন্ডেলের সূত্রে কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আছে। কার্ল করেন্সি সেগুলো আবিষ্কার করে ফেলেছে। অর্থাৎ আমরা কিন্তু জানি মেন্ডেলের সূত্রগুলো মেন্ডেল প্রদান করেননি, সেগুলো প্রদান করেছেন কার্ল করেন্স। এবং কার্ল করেন্স মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো বলে দিয়েছেন। এবং আরো দেখা গেছে মেন্ডেলের সূত্র শুধুমাত্র কাজ করে মনোজেনিক ইনহেরিটেন্সের বেলায়। যখনই পলিজেনিক ইনহেরিটেন্স ইনভলভ হয় তখন মেন্ডেলের সূত্র আসলে কোনো কাজেই আসে না। তাই পরবর্তীতে এই মেন্ডেলিজম জিনিসটাকে আরো এক্সপান্ড করা হয়েছে। এক্সপান্ড এক্সপান্ড করে এটা নাম দেওয়া হয়েছে জেনেটিক্স। অর্থাৎ মেন্ডেলিজম ছিল জেনেটিক্সের একটা সূত্রপাত জাস্ট। পরবর্তীতে আরো অনেক কিছু ইনক্লুড করা হয়েছে, যেমন মেন্ডেলিজমের ব্যতিক্রম, পলিজেনিক ইনহেরিটেন্স, এরকম আরো কয়েকটা কনসেপ্ট অ্যাড করে বানানো হয়েছে জেনেটিক্স। পরে দেখা গেল জেনেটিক্স দিয়েও সবকিছু ব্যাখ্যা করা যায় না। যেমন ধরলাম বাংলাদেশে দুটো যমজ বোন জন্ম নিয়েছে একই পরিবারে। এখন তাদের মধ্যে একটা বোনকে আমি যমজ বলতে আইডেন্টিক্যাল টুইন, একেবারে দেখতে একই রকম, একটাকে আমি পাঠাই দিলাম ইউরোপে, ইংল্যান্ডে, আরেকটাকে আমি পাঠাই দিলাম আফ্রিকার উগান্ডায়। তোমার কি মনে হয় 20 বছর পর ওরা কি দেখতে একই রকম হবে? যে ইংল্যান্ডে থাকতেছে সে দেখতে একরকম হবে, আবার যে উগান্ডায় আছে সে দেখতে আরেক রকম হবে। তোমরা বুঝতেই পারতেছো কিরকম ভিন্নতা তাদের মধ্যে থাকবে। বাট দেখো ভাই, তাদের দুজনের জেনেটিক্স কিন্তু সেম। ওদের যে ডিএনএ সিকোয়েন্স গুলা দুই বোনের অলমোস্ট সেম। তারপরে ভাই ওরা দেখতে দুই রকম হয়েছে, কারণ ওরা দুটা ভিন্ন পরিবেশে বড় হয়েছে। তাই দেখো, আমরা কোন পরিবেশে থাকি, কোন আবহাওয়ায় থাকি, বা কোন সমাজের মধ্যে আমরা বড় হই, এটাও কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে। তাই জেনেটিক্সকে আরো এক্সপান্ড করা হয়েছে, আরো এক্সপান্ড করে শাখার নাম দেওয়া হয়েছে এপিজেনেটিক্স। অর্থাৎ জেনেটিক্স দ্বারা কিন্তু সবকিছু ব্যাখ্যা করা যায় না, জেনেটিক্সের পরে যে শাখাটা আসে তাকে বলা হয় এপিজেনেটিক্স। এই এপিজেনেটিক্স একটা আমব্রেলা টার্ম, যার আন্ডারে জেনেটিক্স, মেন্ডেলিজম সবই কিন্তু ইনভলভড বা সবই ইনক্লুডেড। এই জন্য কিন্তু আমরা আলটিমেটলি আমাদের এই সিলেবাসে এপিজেনেটিক্স নিয়ে আলোচনা নাই, জেনেটিক্স পর্যন্ত আছে। আমরা জেনেটিক্সের একেবারে সূত্রপাত যেটা দিয়ে হয়েছে সেটা পড়বো মেন্ডেলিজম। তো আসো আমরা আজকে মেন্ডেলের প্রথম সূত্রটা এবং তার ব্যতিক্রমগুলো দেখি। তো ভাই দেখো, মেন্ডেলের দুইটা সূত্র আছে। যদিও আমি বলে রেখেছি তোমাদের, মেন্ডেলের সূত্রগুলো কিন্তু মেন্ডেল দেননি, বলেছেন কার্ল করেন্স। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, আর একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে ভাই মেন্ডেলের দুইটা সূত্র আছে, মেন্ডেলের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। সূত্রগুলো প্রকাশ করেছেন কার্ল করেন্স। এখন এই যে ভাই মেন্ডেলের প্রথম সূত্র আছে, এই সূত্রের আরো দুইটা নাম আছে। একটা হচ্ছে পৃথিবীকরণ সূত্র।
পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ সূত্র, বা এটাকে বলা হয় জনন কোষ বিশুদ্ধতার সূত্র, বা এটাকে বলা হয় মনো হাইব্রিড ক্রস। আবার মেন্ডেলের দ্বিতীয় যে সূত্র আছে, এই সূত্রেরও দুইটা নাম আছে। একটা নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র, আর একটা নাম হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেন্ডেলের সূত্রগুলো কিন্তু আবার নাম আছে। যে প্রথম সূত্রের নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র, অথবা জননকোষ বিশুদ্ধতার সূত্র, অথবা মনোহাইব্রিড ক্রস সূত্র। আর দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র আর ডাইহাইব্রিড ক্রস সূত্র। এই নামগুলো কিন্তু আমাদের জানা দরকার, এবং কেন কোনটাকে এই নামগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করে দিব। তো ভাই খেয়াল করো, আমরা আজকে মেন্ডেলের প্রথম সূত্রটাই দেখব। তো এখানে একটা উইয়ার্ড জিনিস খেয়াল করা যায়। দেখো, প্রথম সূত্রে বলা হয়েছে পৃথকীকরণ মানে সেপারেট করা, আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে মিলন হওয়া, অ্যাসর্টমেন্ট। একটা হচ্ছে ল অফ সেপারেশন আর একটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো প্রথমেই পৃথক করে দেয়, পরে মিলিত করে। মানে ব্যাপারটা আমাদের ইউজুয়াল সোশ্যাল লাইফের আলাদা। আমরা দেখি মানুষের মধ্যে প্রথমে বিয়ে হয়, তারপর ডিভোর্স হয়, মানে প্রথমে মিলন, পরে পৃথক হয় মানুষ। এখানের সিকোয়েন্সটা একটু অন্যরকম। প্রথমেই হয়ে গেছে পৃথক, প্রথমেই ডিভোর্স হয়েছে, তারপর ম্যারিজ হচ্ছে, বিয়ে হচ্ছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। মেন্ডেলের প্রথম সূত্রে আমরা ফোকাস করি। মেন্ডেলের প্রথম সূত্রে আসলে কি বলা হয়েছে? মেন্ডেলের প্রথম সূত্রের রেশিওটা আমরা জানি যে 3:1, তাই না? যে ফিনোটাইপিক রেশিও 3:1 হবে। কিন্তু ওইটা কি আসলে সূত্র? সূত্রটা আসলে কি? ওটা কিন্তু সূত্র না, ওটা জাস্ট একটা অনুপাত। যে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী একটা পর্যায়ে গিয়ে ফিনোটাইপিক রেশিওটা 3:1 চলে যাবে। কিন্তু এটা মেন্ডেলের সূত্র না। মেন্ডেলের সূত্র হচ্ছে এটা পৃথকীকরণ সূত্র, বা এই সূত্রটাকে বলা হয় জনন কোষ বিশুদ্ধতার সূত্র। তো আসো আমরা একটু এক্সপ্লেন করি। মনে করো আমাদের কাছে একটা বাবা আছে, আমাদের কাছে একটা মা আছে। হ্যাঁ, বাবা মা। তো দেখো, মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মনো মানে হচ্ছে ভাইয়া এক, মানে এখানে শুধুমাত্র এক ধরনের বৈশিষ্ট্য দেখা হবে। এক ধরন মানে কি? মনে করো উচ্চতা, এটা হচ্ছে একটা ধরন। সেই উচ্চতা আবার দুই রকম হতে পারে, যে লম্বা বা খাটো। আবার গায়ের বর্ণ, এটা হচ্ছে একটা ধরন, সেটা আবার দুই রকম হতে পারে, যে সাদা বা কালো। তো এখানে আমরা জাস্ট এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মনে করো জাস্ট উচ্চতা নিয়ে আলোচনা করবো, আর কিচ্ছু আমরা দেখবো না, জাস্ট উচ্চতা। তো মনে করো আমি বাবা যেটা নিয়েছি, বাবা হচ্ছে আমাদের লম্বা এবং মা হচ্ছে আমাদের খাটো, ঠিক আছে? তো লম্বা যদি হয়, আমি এটাকে ধরলাম হোমোজাইগাস লম্বা, জাস্ট ধরার জন্য ধরলাম হোমোজাইগাস লম্বা। এটা হেতেরোজাইগাস লম্বা হলেও মেন্ডেলের সূত্রে কিছু যায় আসে না। আর এটাকে আমি ধরলাম খাটো। খাটো তো অবশ্যই হোমোজাইগাস খাটোই হতে হবে, তাই না? কারণ খাটো হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই জায়গায়, আর লম্বা হওয়া হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। তো দেখো ভাইয়া, এই যে বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো, বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো, এইগুলো হচ্ছে বাবা মার ভাইয়া দেহকোষ। এগুলো বাবা মার কি ভাইয়া বলতো? দেহকোষ। এগুলো হচ্ছে দেহকোষ। এবং আমি এদেরকে নিয়ে যেহেতু গবেষণা শুরু করছি, এরা হচ্ছে আমার কাছে F0 জন্য। এরা হচ্ছে ভাইয়া দেহকোষ, অর্থাৎ তোমার চামড়ায়, তোমার লিভারে, তোমার ব্রেনে, তোমার কিডনিতে যেই কোষগুলো আছে তাদেরকে বলা হয় দেহকোষ। জনন কোষ হচ্ছে শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু। এখন দেখো, বাবার কাছে দেখো উচ্চতার জন্য দুইটা জিন আছে, এবং আমি তোমাদের বলেছি বেশিরভাগ বৈশিষ্ট্যের পিছনেই দেখা যায় দুইটা জিনই দায়ী থাকে। এখন বাবা তার উচ্চতার জন্য যে দুইটা জিন পেয়েছেন, তার একটা এসেছে দাদার কাছ থেকে, আরেকটা এসেছে দাদির কাছ থেকে। আবার মা তার বৈশিষ্ট্যের জন্য যে দুইটা জিন পেয়েছেন, একটা এসেছে নানির কাছ থেকে, আরেকটা নানার কাছ থেকে। এবং দেখো, দেহকোষের মধ্যে দাদার জিন দাদির জিন একই সাথে আছে। দেহকোষের মধ্যে দাদার জিন দাদির জিন একইভাবে একই সাথে আছে। কিন্তু এই দেহকোষ থেকে যখন ধীরে ধীরে জনন কোষ তৈরি হবে, তখন ভাইয়া কি হবে বলতে পারো? ধরো এই দেহকোষ থেকে দুইটা জনন কোষ তৈরি হয়েছে,
হ্যাঁ, দুই ধরনের জননকোষ তৈরি হয়েছে। এখান থেকেও দেহকোষ থেকে দুই ধরনের জননকোষ তৈরি হয়েছে। এগুলো দেহকোষ থেকেই তৈরি হয়েছে। এখন ভাইয়া দেহকোষ থেকে যখন দুটা জননকোষ তৈরি হবে, জননকোষ হবে বিশুদ্ধ। জননকোষ কেমন হবে? বিশুদ্ধ। অর্থাৎ জননকোষে দাদার জিন আর দাদির জিন মিলে মিশে থাকবে না। দূষিত বিশুদ্ধ বুঝো তো? মনে করো আমি আনারসের শরবত আর আমের শরবত মিশাই দিছি, এটা হচ্ছে সংকর। আর যদি আমি আনারসের শরবত আলাদাভাবে রাখি, আমের শরবত আলাদাভাবে রাখি, এটা হচ্ছে বিশুদ্ধ। আর দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, দেহকোষ কিন্তু ভাইয়া বিশুদ্ধ নয়, দেহকোষ হচ্ছে সংকর। অর্থাৎ এখানে কিন্তু দাদার জিন দাদির জিন মিক্স হয়ে আছে। একই কোষের মধ্যে দাদার জিনও আছে, দাদির জিনও আছে। কিন্তু জনন কোষ একটাই গেল দাদার জিন, আরেকটায় যাবে দাদির জিন। কখনোই দাদার জিন দাদির জিন একসাথে থাকবে না। এই জন্যই ভাই বলা হচ্ছে জনন কোষ বিশুদ্ধতা, জনন কোষ বিশুদ্ধ হয়ে গেছে। আর পৃথক বলা হচ্ছে কারণ কি, দেখো ভাইয়া, দেহকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় দাদার জিন এবং দাদির জিন পৃথক হয়ে গেছে। এটাই মেন্ডেল বলছে যে যখন দেহকোষ থেকে জনন কোষ তৈরি হয়, তখন দাদার জিনগুলা একটা কোষে যায়, দাদির জিনগুলা অন্য একটা কোষে যায়। বুঝা গেছে? এটাই হচ্ছে মেন্ডেলের সূত্র। এখানে কিন্তু আমার কথা শেষ। এরপর জাস্ট আউটকাম দেখবো আমরা, মানে ওগুলার কনসিকুয়েন্স, ফলাফল কি বা সূত্র এখানেই শেষ। কিন্তু আমার উচিত এখানেই ক্লাস অফ করে দেওয়া আসলে। যাই হোক, মায়েরটা হাসো। মায়ের দেহকোষে দেখো নানার জিন নানির জিন একসাথে আছে, কিন্তু যখন মায়ের দেহকোষ থেকে জনন কোষ তৈরি হবে, এখানে কিন্তু দেখো ভাইয়া নানার জিন আর নানির জিন আলাদা হয়ে গেল। এই হলো ভাইয়া এফ নট জনুর দেহকোষ আর জনন কোষ। তো এটাই মেন্ডেল বলেছেন তার প্রথম সূত্রে, যে যখন দেহকোষ থেকে জনন কোষ তৈরি হবে, তখন দাদার জিন দাদির জিন আলাদা হয়ে যাবে, নানার জিন নানির জিন আলাদা হয়ে যাবে। এখন এই আলাদা হওয়ার কনসিকুয়েন্সটা আমরা কেমনে বুঝতে পারবো? মনে করো বাবার হচ্ছে এগুলো বাবার জনন কোষ, এগুলো হচ্ছে মায়ের জনন কোষ। এদের মধ্যে তো বিভিন্ন ভাবে মিলন হতে পারে। দেখো কিরকম কিরকম মিলন হতে পারে। ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। অর্থাৎ দেখো এখানে মিলন হয়েছে। মিলন হবে কতদিনে, মিলন হবে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এবং এখানে কিন্তু আমরা পেয়ে গেছি দেহকোষ, আবারও দেহকোষ পেয়ে গেছি। কোন জনুর ভাইয়া? F1 জনুর। F1 জনুর দেহকোষ আমরা পেয়ে গেছি। এবং দেখো F1 জনুতে যতগুলো বাচ্চা আমি পাবো, মনে করো ফুলের বাচ্চা, সবগুলো ফুলই কিন্তু ভাইয়া কেমন হবে? লম্বা হবে। সবগুলো এখানে কেমন হবে? লম্বা, তাই না ভাইয়া? তো লম্বা হলো না খাটো হলো ওটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না। আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে দেহকোষ থেকে যখন জননকোষ তৈরি হবে, তখন পিতা মাতার দাদা দাদির জিনগুলো আলাদা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের F1 জনু। এখন F1 জনু দুইটাকে আমরা সিলেক্ট করি। চারটা বাচ্চা হয়েছে তো, তাই না? চারটাই হয়েছে লম্বা। আমি ধরলাম হচ্ছে আমি এইটাকে চুজ করলাম আর আমি এইটাকে চুজ করলাম। এদের মধ্যে আমি আবার ক্রস করব। এই দুটো তো ক্রস করছি, এখানে আমি আবার ক্রস করব। তো ক্রস করার আগে আমরা জানি ভাইয়া দেহকোষ থেকে কি তৈরি হবে? দেহকোষ থেকে তৈরি হবে জনন কোষ। তো এর ভাইয়া দেখো এরকম দুই ধরনের জনন কোষ তৈরি হবে, এরও হচ্ছে দুই রকম জনন কোষ তৈরি হবে। এখন দেখো ভাইয়া যখনই দেহকোষ থেকে জনন কোষ তৈরি হবে, আমরা জানি বাবার জিন আর মায়ের জিন আলাদা হয়ে যাবে। তো যেই জনন কোষে বাবার জিন ঢুকবে সেটা মায়েরটা ঢুকবে না, যেটা মায়েরটা ঢুকবে সেটা বাবারটা ঢুকবে না। দেখো এই সিকোয়েন্সটা আরো ভালো বোঝা যাচ্ছে। খেয়াল করো, এই যে গাছটা আছে, এই গাছের দেহকোষ থেকে যখন দুইটা জননকোষ তৈরি হয়েছে, একটা জননকোষে গেছে তার বাবার জিন, অন্যটায় গেছে তার মায়ের জিন। আবার দেখো এটা থেকে যখন জননকোষ তৈরি হয়েছে, একটাই আসছে যে বাবার ক্যাপিটাল টি, আর একটায় গিয়েছে মায়ের স্মল টি। তো দেহকোষ থেকে যখন জননকোষ তৈরি হয়, তখন বাবা মায়ের জিন পৃথক হয়ে যায়। এটাকেই বলা হয় ল অফ সেপারেশন বা পৃথকীকরণ সূত্র, বা যেহেতু জননকোষগুলো বিশুদ্ধ হয়ে যায় এই জন্য, তো এটাকে জননকোষ বিশুদ্ধতা সূত্র বলা হয়। এখন হচ্ছে আমরা এদের মধ্যে আবার ক্রস করব।
আসলে এদের মধ্যে ক্রস করলে কি আসে আউটকাম? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল 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 স্মল স্মল ক্যাপিটাল স্মল স্মল। এই যে ভাই এখানে আমরা 4 ধরনের বাচ্চা আবারও পেলাম। এগুলো হচ্ছে আবার এদের দেহকোষ। এবং দেখো এটা আমি কোন জেনারেশনে চলে আসছি? F2 জেনারেশনে। তো এই যে আমি F2 জেনারেশনে যখন ভাই চলে আসলাম, তখন তোমরা একটু খেয়াল করো ভাইয়া, এখানে 3টা বাচ্চা হয়েছে, সরি 4টা বাচ্চা হয়েছে। এই 4টা বাচ্চার মধ্যে ভাই একটু দেখো তো, এই বাচ্চাটা কেমন হবে? লম্বা। এই বাচ্চাটা কেমন হবে? লম্বা। কারণ একটা থাকলে যা হয়, দুইটা থাকলে তাই হয়, তোমাদের প্রথম ক্লাসে বুঝাইছি। এই বাচ্চাটা ভাই কেমন হবে? লম্বা। তাহলে এখানে এই বাচ্চাগুলো লম্বা হচ্ছে। আর স্মল টি ওর মধ্যে লম্বা হওয়ার কোনো জিনই নেই, তাই এই বাচ্চাটা ভাই কেমন হয়ে যাবে? খাটো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো বাচ্চা হয়েছে তার মধ্যে 3টা বাচ্চা হয়েছে লম্বা আর একটা বাচ্চা হয়েছে কি ভাইয়া? খাটো। এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত। তো আমরা দেখতে পাই যে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী যখন কার্যাবলী চলে, তখন একটা পর্যায়ে গিয়ে ফিনোটাইপিক অনুপাতটা হয়ে যায় 3:1। ঠিক আছে, এখানে অনুপাতটা হয়ে যায় ফিনোটাইপিক। জিনোটাইপিক অনুপাত আমাদের কাছে ম্যাটার করছে না। জিনোটাইপিক অনুপাত কত তুমি নিজে বের করো, 1:2:1। বাট ওটা আমাদের জন্য কোনো ইম্প্যাক্টফুল কিছুই না। আমরা দেখবো ফিনোটাইপিক অনুপাত, যেখানে ফিনোটাইপিক অনুপাতটা 3:1 হয়েছে। তো ভাইয়া মেন্ডেলের প্রথম সূত্র তাহলে কি? মেন্ডেলের প্রথম সূত্র তোমরা খাতায় লিখো যে যখন দেহকোষ থেকে জননকোষ তৈরি হয়, তখন বাবার এবং মায়ের জিনগুলো পৃথক হয়ে যায়। অর্থাৎ যেই জননকোষে বাবার জিন ঢুকেছে সেটাই মায়েরটা যায় না, আবার যেটাই মায়েরটা ঢুকেছে সেটাই বাবারটা যায় না। জননকোষগুলো বিশুদ্ধ থাকে জিনগতভাবে, তাই বলা হয় জননকোষ বিশুদ্ধতার সূত্র। এবং যেহেতু এখানে মাত্র আমি একটা বৈশিষ্ট্য দেখেছি যে উচ্চতা, উচ্চতাটা লম্বা নাকি খাটো, এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাই বলা হয় মনোহাইব্রিড ক্রস। ক্রস মানে তো বুঝতেছে যে ভাইয়া ক্রস, আমরা যেটাকে সোশ্যাল টার্মে বিয়ে দেওয়া বলি, বায়োলজিতে সেটাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর জেনেটিক্সে সেটাকেই বলা হয় ক্রস। এই হচ্ছে ভাই সূত্র। এখন এই সূত্রের আউটকাম কি, ফলাফল কি? ফলাফল হচ্ছে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ফিনোটাইপিক অনুপাতটা হয়ে যায় 3:1, যে 3টা হয়ে যায় প্রকট বৈশিষ্ট্য, একটা হয়ে যায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সবাইকে এতটুকু বুঝতে পারছে কিনা? তাহলে মেন্ডেলের প্রথম সূত্র সবার কাছে ক্লিয়ার। আমি এখন দ্বিতীয় সূত্র বুঝাবো না, কিন্তু আমি প্রথম সূত্রই পড়ায় দিলাম। আমি প্রথম সূত্রের ব্যতিক্রম দেখাবো, তারপরে যাব হচ্ছে আমি দ্বিতীয় সূত্রে। সবাই এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি এখন এটা মুছে ফেলবো, আপাতত মুছে ফেলছি। দেখো প্রথম সূত্র আমরা বুঝে ফেলছি। এখন আমরা দেখবো হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম গুলো আমরা দেখবো। মেন্ডেলের প্রথম সূত্রে কি কি ব্যতিক্রম আছে। তো মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম গুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারি অলস দিয়ে। অলস। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম গুলো আমরা মনে রাখতে পারি অলস দিয়ে। তো অলস দিয়ে কি হচ্ছে? অতে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, তারপরে শতে হচ্ছে সম প্রকটতা, লতে হচ্ছে লিথাল জিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। ইনকমপ্লিট ডোমিনেন্স, কোডোমিনেন্স, লিথাল জিন। তো আসো আমরা প্রথমে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা দেখি। লিথাল জিন বুঝতে বোধহয় একটা আলাদা ক্লাস লাগবে। তো এদেরকে আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম বলতেছি কেন? এরা কি প্রথম সূত্র লঙ্ঘন করে? অ্যান্সার হচ্ছে না, এরা আসলে প্রথম সূত্র লঙ্ঘন করে না।
প্রথম সূত্রে বলা হয়েছে জননকোষ বিশুদ্ধ হয়ে যাবে, পৃথক হবে, এদের বেলায় কিন্তু সেটা হয়। কিন্তু আমরা প্রথম সূত্রের যে আউটকামটা দেখেছি যে ফিনোটাইপিক রেশিওটা হয়ে যাবে 3:1, সেইটা এখানে ভাইয়া 3:1 না হয়ে অন্য কিছু হয়। একটা পর্যায়ে ফিনোটাইপিক রেশিওটা 3:1 রিচ করার কথা, বাট এখানে সেটা রিচ করতে পারে না, তাই এদেরকে বলা হয় প্রথম সূত্রের ব্যতিক্রম। তো আসো আমরা প্রথমে দেখব হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী ফুলে, যেটাকে ইংরেজিতে বলা হয় 4 o'clock ফ্লাওয়ার। লেট আফটারনুনে ব্লুম করে, ফুটে, তো তাই বলা হয় 4 o'clock, মানে 4টার সময় ফুটে অনেকটা, তাই বলা হয় 4 o'clock ফ্লাওয়ার। হাউএভার, সন্ধ্যা মালতী ফুল কি তোমরা কেউ দেখেছো বা পেয়েছো কখনো? পেয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথাও কমেন্টে জানাতে পারো, সমস্যা নেই, আমি এগুলো অ্যানালাইসিস করি। তো এই যে সন্ধ্যা মালতী ফুল আছে, এই সন্ধ্যা মালতী ফুলের রং কেমন হয় কেউ জানো কিনা? যারা পেয়েছো তারা তো অবশ্যই জানো। সন্ধ্যা মালতী ফুল বেশিরভাগ সময় গোলাপি দেখা যায়, আবার কখনো লাল হয়, কখনো সাদাও হয়। তো কিভাবে বলি এটা, সন্ধ্যা মালতী ফুল আমরা জানি একটা বৈশিষ্ট্যের পিছনে ইউজুয়ালি 2টা জিন দায়ী থাকে। তো মনে করো সন্ধ্যা মালতী ফুলের জেনেটিক্স যদি হয় ক্যাপিটাল আর, আর ফর রেড, তাহলে নিঃসন্দেহে এই ফুলটার রং হবে লাল, তাই না? আর যদি ক্যাপিটাল আর না থাকে, স্মল আর থাকে, তাহলে লাল না হয়ে রংটা হয়ে যাবে ভাইয়া সাদা। যে বাই ডিফল্ট একটা সন্ধ্যামালতী ফুলের সাদাই হবার কথা, কিন্তু যদি বিক্রিয়া হয় বিক্রিয়ার মাধ্যমে রংটা সাদা থেকে কনভার্ট হয়ে যায় কিসে? লালে। তো আমরা বুঝতেছি হোমোজাইগাস ক্যাপিটাল থাকলে লাল হবে, হোমোজাইগাস স্মল থাকলে সাদা হবে। তো তোমাদেরকে আমি এতদিন যেটা পড়াইছি সেই কনসেপ্ট থেকে বলতো ভাইয়া, ক্যাপিটাল আর স্মল আর থাকলে কি হওয়া উচিত? যে বাবা মনে করো দিয়েছে ক্যাপিটাল আর মানে অ্যাক্টিভ জিন, আর মা দিয়েছে স্মল আর মানে ইনঅ্যাক্টিভ জিন, এইখানে ভাই রংটা কি হওয়ার কথা মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী? মেন্ডেল তো মনোজেনিক ইনহেরিটেন্সের উপর কাজ করছে, এখানে কি হওয়ার কথা? এখানে রংটা ভাইয়া লালই হওয়ার কথা, তাই তো ভাবতেছো। কিন্তু দেখা যায় যে না, এখানে রংটা লাল হয় না, এখানে রংটা হয়ে যায় গোলাপি। গোলাপি এখন ট্রেনে। তো গোলাপি রংটা হয়ে গেছে, এটা মিন করতেছে গোলাপি কালার আমরা কখন পাই? যখন লাল আর সাদা মেশানো হয়। যেমন লাল রুয়াবজার সাথে সাদা দুধ মেশালে দেখবে গোলাপি রঙের একটা মিক্সার তৈরি হয়েছে, এবং সন্ধ্যা মালতী ফুল বেশিরভাগ সময় দেখতে এরকমই লাগে, গোলাপি কালারের লাগে। তবে কেন এমন হলো? যে আমরা তো জানি মেন্ডেলের থিওরি অনুযায়ী বা মনোজেনিক ইনহেরিটেন্সের কনসেপ্ট অনুযায়ী এখানে রংটা তো ভাইয়া লালই হওয়ার কথা, তবে গোলাপি কেন হলো? গোলাপি হওয়ার পিছনে কারণ হচ্ছে, দেখো ভাইয়া এখানে আমরা 2টা জিন পেয়েছি, একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল আর। তোমরা কি বলতে পারবা এখানে ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে কোন জিনটা প্রকট আর কোন জিনটা প্রচ্ছন্ন? কমেন্টে বলো তো একটু ভাইয়া, যে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মধ্যে কোন জিনটা প্রকট জিন আর কোনটা প্রচ্ছন্ন জিন? কমেন্টে বলো তো ভাইয়া। আচ্ছা, অনেকেই হয়তো অনেক ধরনের কমেন্ট করেছো। সত্য কথা হচ্ছে এখানে কোনো জিনই প্রকট না, কোনো জিনই প্রচ্ছন্ন না। এখানে যে জিনগুলো আছে এদেরকে বলা হয় মধ্যবর্তী জিন বা ইন্টারমিডিয়েট জিন। এখানে কোনো জিনই প্রকট না, কোনো জিনই প্রচ্ছন্ন না। জিন বানান কি ভুল লিখে ফেললাম নাকি? এরকম না, না জয় হ্রস্বইকার, আল্লাহ জানে এইরকম। হ্যাঁ, এখন সঠিক মনে হচ্ছে দেখলে। এখানে ভাই এটাও একটা মধ্যবর্তী জিন, এটাও হচ্ছে একটা মধ্যবর্তী জিন। অর্থাৎ আমি যদি ধরি যে এই জায়গায় হচ্ছে প্রকট, এই জায়গায় হচ্ছে প্রচ্ছন্ন, এরা আছে ঠিক মাঝামাঝি। এরা না এসপার না ওসপার, মাঝামাঝি। এরা ডানপন্থীও না কেউ, বামপন্থীও না, এরা হচ্ছে মধ্যপন্থী। ক্যাপিটাল আরও যতটুকু, স্মল আরও ততটুকু। এখানে কেউ কারো উপর প্রকট না, আবার কেউ কারো নিচে প্রচ্ছন্ন না, দুজন মধ্যবর্তী আপোষ করে চলে। যে লাল আর সাদা যখন একসাথে চলে আসছে, ওরা বলবে এত ঝামেলা করে লাভ কি, নিজেদের মধ্যে মিলেমিশে গোলাপি হয়ে যায়, এভারেজ হয়ে যায়। বুঝতে পারছো? এটা কি এই জন্য ভাই সন্ধ্যামালতী ফুলগুলা গোলাপি হয়।
ঠিক আছে, এটা লাল হওয়ার কথা ছিল বাট গোলাপি হয়, কারণ এখানে লাল হওয়ার জিনটা ভাইয়া প্রকট জিন না, এটা একটা মধ্যবর্তী জিন। আবার সাদা হওয়ার জিনটাও প্রচ্ছন্ন জিন না, ওটাও একটা মধ্যবর্তী জিন। এখন এখানে সন্ধ্যামালতী ফুলে খেলা সামনে আগাবে কিভাবে আসে একটু আমরা দেখি। যেমন দেখো ভাইয়া, আমরা এফ নট জেনারেশন থেকে শুরু করি। ধরো এখানে লাল ফুল আছে, এখানে সাদা ফুল আছে। তো লাল ফুল হচ্ছে ক্যাপিটাল আর, সাদা হচ্ছে স্মল আর, কোনো সন্দেহ নাই। এবার এদের মধ্যে আমরা ক্রস করব। করলে কি আসতেছে ভাই দেখো তো, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাই দেখো F1 ছিল এরা এভাবে। আমি আর জনন কোষে ভাগ করে দেখাচ্ছি না, বুঝতেছো জনন কোষে ভাগ হয়েই যাবে। এইখানে আমি যখন F1 জেনারেশন পেলাম, F1 জেনারেশনের সবগুলা ফুল ভাইয়া কোন কালারের হবে বলতো ভাইয়া? যেহেতু ক্যাপিটাল স্মল একসাথে আসছে, সবগুলা ফুল হয়ে যাবে গোলাপি। সবগুলা ফুল হয়ে গেছে কি ভাইয়া? গোলাপি। এবার এই যে ভাইয়া সবগুলা বাচ্চা গোলাপি হয়েছে, এদের মধ্যে দুইটা বাচ্চার আবার ক্রস করাবো। ক্রস করা দেখো তো ভাইয়া কি হয়। বুঝতে পারতেছো তোমরা, এটা একটু আমি ইজি হয়ে যায়। এখানে হবে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর ক্যাপিটাল আর, স্মল আর স্মল আর। তাই দেখো আমি কিন্তু F2 জনতে চলে আসছি, F2 জেনারেশনে চলে আসছি আমি। F1 সরি F0 একটা লাল ফুল ছিল, একটা সাদা ফুল ছিল, ওদের মধ্যে বিয়ে দেওয়া হলে সবগুলা বাচ্চা হয়েছে গোলাপি। এখন ওই গোলাপি বাচ্চা দুটোর মধ্যে যে কোনো দুটা বাচ্চার মধ্যে যদি বিয়ে দেই, দেখা যাচ্ছে এই তিনটা ফুল, সরি এই ফুলটা ভাই কেমন হবে বলতো ভাই? প্রথম ফুলটা হবে লাল। প্রথম ফুলটা হবে কত? লাল। পরের দুইটা ফুল কেমন হবে ভাই বলতো? গোলাপি। আর শেষের ফুলটা ভাই কেমন হবে বলতো? সাদা। অর্থাৎ এখানে রেশিওটা হয়ে গেছে 1:1, অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুযায়ী চললে তো আউটকাম 3:1 আসার কথা, বাট এখানে আউটকামটা আসছে 2:1:1। যেহেতু ভাই এটার আউটকামটা মেন্ডেলের সূত্র অনুযায়ী হয় নাই, তাই এটাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। বুঝতে পারছো যে আলটিমেটলি ফিনোটাইপিক রেশিওটা রিচ করছে 1:2:1 এ। মেন্ডেলের আউটকামের মতো 3:1 কিন্তু হয় নাই, তাই এটাকে বলা হয় ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রম তৈরি হওয়ার পিছে দায়ী হচ্ছে জিনগুলোর মধ্যবর্তী জিন হওয়া। এখানে কোনো জিনই প্রকট না, কোনো জিনই প্রচ্ছন্ন না, দুইটাই হচ্ছে মধ্যবর্তী জিন। এই হচ্ছে ভাই আমাদের সন্ধ্যামালতী ফুল। সন্ধ্যামালতী ফুল যাওয়ার পর আমরা এখন দেখব অসম্পূর্ণ প্রকটতার পর সমপ্রকটতা। সমপ্রকটতা। তো সমপ্রকটতা আমরা কার মধ্যে দেখতে পাই? সমপ্রকটতা আমরা দেখতে পাই আন্দালুসিয়ান মুরগিতে। আন্দালুসিয়ান মুরগি। আন্দালুসিয়ান মুরগিতে আমরা সমপ্রকটতা দেখতে পাই। এখন আন্দালুসিয়ান মুরগিতে আবার কি ঘটনা ঘটে দেখো। আন্দালুসিয়ান মুরগি আহ লাল হতে পারে, সরি কালো হতে পারে, আবার সাদা হতে পারে। তাহলে মনে করো বি ফর ব্ল্যাক, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তো ব্ল্যাক ব্ল্যাক থাকলে নিঃসন্দেহে বুঝতেছো ভাই কি হবে? কালো হবে, অন্য কিছু হবার কোনো চান্সই নাই, কালোই হইতে হবে ওরে। আবার দেখো যদি এমন হয় যে, একটু চাপায় লিখি, ক্যাপিটাল বি হলে ভাই কেমন হবে? কালো হবে, অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। আবার দেখো হোয়াইট, ডাব্লিউ ফর হোয়াইট, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ থাকলে ভাই কি হবে? সাদা হবে। বি ফর ব্ল্যাক, ডাব্লিউ ফর হোয়াইট, তাহলে ক্যাপিটাল বি থাকলে হবে কালো, ক্যাপিটাল ডাব্লিউ থাকলে হবে সাদা, নো ডাউট। কিন্তু যদি ভাইয়া ক্যাপিটাল বি আর ক্যাপিটাল ডাব্লিউ একসাথে চলে আসে তাহলে কি হবে বলতো ভাইয়া? চিন্তা করো, আগেরটার সাথে একটু কম্পেয়ার করো, কন্ট্রাস্ট তৈরি করো। যে দেখো ভাই আগের বার কি হয়েছিল, যখন লাল আর সাদা ছিল, লাল আর সাদা মিলেমিশে গোলাপি হয়ে গিয়েছিল। এখন তোমরা ভাবতে পারো যে ভাইয়া তাহলে কালো আর সাদা মিলে যাবে, কালো আর সাদা মিলে গেলে হয় ধূসর কালার, গ্রে কালার, অ্যাশ কালার, ছাই কালার, কত কিছু আমরা বলি। তো এখনো তোমাদের মাথায় হতে পারে যে এখনো কালো আর সাদা মিলেমিশে একাকার হয়ে যাবে, ধূসর হয়ে যাবে।
তাই তো মনে হচ্ছে। কিন্তু যদি তাই হইতো তাহলে তো ওটাকে আলাদা একটা টপিক পড়ানো হইতো না, এইখানেই ঢুকাই দেওয়া হইতো। আলাদা করা হয়েছে কেন? কারণ তোমরা যেটা ভাবতেছো সেটা এখানে হবে না। এখানে কালো আর সাদা মিক্স হয়ে যাবে না। এখানে দেখা যাবে, দেখো কি হবে ভাই এখানে জিনিসটা, ওই মুরগিটার রং হবে কালো। যদি ক্যাপিটাল ডাব্লিউ আর স্মল ডাব্লিউ একসাথে থাকে রং হবে কালো, কিন্তু ওই কালোর মধ্যে সাদা সাদা ছোপ থাকবে। কালোর মধ্যে কি হয়েছে ভাই? সাদা সাদা ছোপ থাকবে। কালো আর সাদা মিশে যাবে না কিন্তু, যে কালো আর সাদা মিলে ছাই কালার হয়ে গেল তা না। এখানে যে অংশটা কালো সেই অংশটা 100% কালো থাকবে, যে অংশটা সাদা সেটা 100% সাদাই থাকবে। একটা জেব্রার গায়ে দেখেছো না লাল, সরি তোমার লাল কেন বলি জানি না, জেব্রার গায়ে দেখেছো না কালো সাদা ডোরা কাটা থাকে, ওই কাহিনী এখানে হবে। কালো সাদা ডোরা কাটা থাকবে, অথবা কালোর মধ্যে সাদা ছোপ থাকবে, যেটাকে নাকি দূর থেকে দেখলে অনেক সময় নীল কালার মনে হয়। হাউএভার এখানে এইটা কেন হলো যে কালো সাদা তো মিশে যাইতে পারতো, অসম্পূর্ণ প্রকটতার মতো মিশে ছাই কালার হয়ে যেত, তা কিন্তু হচ্ছে না। কালো অংশটা কালোর মতো আছে, সাদা অংশটা সাদার মতোই আছে, দুইজন এলাকা ভাগ করে নিয়েছে। তো ভাই এখানে যে আমরা দুইটা জিন পেয়েছি বি আর ডাব্লিউ, মাঝখানে একটা এম থাকলে খুব ভালো হইতো, বিএমডাব্লিউ। তো বি আর ডাব্লিউ যে আমরা দুইটা জিন পেলাম, বলতো ভাইয়া এখানে কোনটা প্রকট জিন আর কোনটা প্রচ্ছন্ন জিন? বি আর ডাব্লিউ এর মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সবাই কমেন্টে বলো, সময় দিলাম আধা মিনিট। বি আর ডাব্লিউ এর মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন কমেন্টে বলো। ওটা এখানে ভাইয়া দুইটা জিনই হচ্ছে প্রকট জিন, এখানে কোনো প্রচ্ছন্ন জিনের খাওয়া নাই, দুইটাই হচ্ছে ডমিনেন্ট জিন, তাই দেখে বলা হয় সম প্রকট জিন। দুইটা জিনিস সমানভাবে প্রকট, কেউই প্রচ্ছন্ন না আবার কেউ মধ্যবর্তীও না। এখানে বিও প্রকট জিন, ডাব্লিউ সেটাও প্রকট জিন, এখানে কোনো প্রচ্ছন্ন জিনই নাই, দুইটাই প্রকট জিন। বুঝতে পারছো কিনা কাহিনীটা? সমপ্রকটতা মানে হচ্ছে দুইটা জিনই হচ্ছে প্রকট, সমপ্রকটতা মানেই হচ্ছে দুইটা জিনই হচ্ছে কি ভাইয়া প্রকট। বুঝা গেছে? এখন আসো আমরা একটু দেখি যে এখানে কি হবে কাহিনীটা। আমি একটা কালো মুরগি নিয়ে আসি আর একটা সাদা মুরগি আনি। তো কালো মুরগি জেনেটিক্স হচ্ছে ক্যাপিটাল বি, সাদা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। এবার এদের মধ্যে ক্রস করে দাও। পারে এই ক্রস করলে কি হবে বুঝো তো? এগুলো আবার দেয় এই যে বাচ্চা কাচ্চার এদের নেকামো ভালো লাগে না, এই যে এগুলো এদের খুব মজা পায়, এরা ক্রস করে দিল ভাই, এটা মজা মজা পাবা, এটাকেও 1-2 এর বাচ্চারা এরকম চেকার বোর্ড মিলালে মজা পায়, খুব ভালো লাগে। 11-12 এর বাচ্চারা যদি এইসব করে মজা পায় বুঝতে হবে ইনম্যাচিউর বাচ্চা সেটা। তারপরও কি আর করব, চেকার বোর্ড করা লাগে নাকি, এমনি বুঝে নেওয়া উচিত কি হতে পারে। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট যে তুমি কোন বয়সে কিসের প্রতি কিরকম রেসপন্স করতেছো, এটা তোমার ম্যাচুরিটি ইন্ডিকেট করে এবং তোমার মেন্টাল গ্রোথও ইন্ডিকেট করে। যদি একটা এত বড় বয়সের বাচ্চা চেকার বোর্ড সলভ করে মজা লাগে, তার মানে তার ঠিক মতো ডেভেলপমেন্ট হয় নাই, সোশ্যাল ডেভেলপমেন্ট বলো, মেন্টাল ডেভেলপমেন্ট বলো, মাইন্ডসেট ম্যাচুরেশন বলো, ঘাটতি আছে। তো যাই হোক ভাই, দেখো এখানে যে বাচ্চাগুলো হবে F1 এ, এই সবগুলা বাচ্চাই হবে ভাই এরকম ছোপযুক্ত, সবগুলা বাচ্চাই হবে ছোপযুক্ত বাচ্চা, কালোর মধ্যে সাদা ছোপ, কালোর মধ্যে সাদা ছোপ যুক্ত বাচ্চা হবে, সবগুলোই হবে কালোর মধ্যে সাদা ছোপ যুক্ত বাচ্চা। এখন এখানে যদি আমি দুইটা বাচ্চার মধ্যে আবার ক্রস করাই, তাহলে দেখো তো ভাই কি আসতেছে, BW সরি BB BW WB WW। তো দেখো এটা হচ্ছে F2 জেনারেশন। F2 জেনারেশনে দেখো এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হবে কেমন ভাইয়া? কালো, ক্যাপিটাল বি। এই দুটা বাচ্চা হবে কেমন ভাইয়া? ছোপ যুক্ত। আর শেষের বাচ্চাটা হবে কেমন ভাইয়া? সাদা। তো আমাদেরকে মেন্ডেল মহাশয় বলেছিলেন যে
মেন্ডেল মহাশয় কিছুই বলে নাই, আমরাই ধরে নিছি তার রিসার্চ ঘেটে যে এক পর্যায়ে গিয়ে ফিনোটাইপিক রেশিওটা 3:1 এ রিচ করবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিনোটাইপিক যে রেশিও মানে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হয়েছে 1:2:1। এই যে ভাইয়া 1:2:1 সমপ্রকটতায় আমরা পেলাম, এটা কি ভাইয়া মেন্ডেলের আউটকামের মতো হয়েছে? মেন্ডেল বলেছিলেন রেশিওটা রিচ করবে হচ্ছে 3:1, কিন্তু আমরা পেয়েছি 1:2:1। তাই বলা যায় যে সমপ্রকটতা আন্দালুসিয়ান মুরগিতে আমরা যেটা দেখতে পাই সেখানে মেন্ডেল ঠিক মতো খাটতেছে না। তো ভাই এখানে আমরা দুইটা জিনিস আজকে দেখলাম, অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার পিছনে দায়ী থাকে মধ্যবর্তী জিন। অসম্পূর্ণ প্রকটতার পিছনে দায়ী কে ভাইয়া? মধ্যবর্তী জিন। আর সমপ্রকটতার পিছনে দায়ী হচ্ছে যখন দুইটা জিনিস সমানভাবে প্রকট হয়ে যায়। নিচে খেয়াল করো লেখা আছে কিন্তু, বাট এখানে রেশিওটা অসম্পূর্ণ প্রকটতাতেও 1:2:1 হয়, সমপ্রকটতাতেও 1:2:1 হয়। এই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের দুটো ব্যতিক্রম। লিথাল জিন এটা একটা ব্যতিক্রম, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রম। আমি আমাদের বইয়ে যেভাবে লিখছে ওটা পড়ে আমি কিছু বুঝতে পারতাম না, পরে রিসার্চ আরো ঘাটাঘাটি করে আর কি দেখলাম লিথাল জিনটা আসলে কি, এবং আমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা আসলে কিভাবে কাজ করে। তো এটা একটা ইন্টারেস্টিং আলোচনা আমরা নেক্সট ক্লাসে আশা করি করব, এবং পাশাপাশি বেশ কিছু লিথাল জিনজনিত রোগের আলোচনা বইয়ে আছে। তো ওগুলো এখানে ইনক্লুড করলে ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তাই আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।